চন্দ্রিমা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি সম্পূর্ণ অন্য একটা মহাদেশ, অন্য একটা দেশ, এবং আমি দাঁড়িয়ে আছি ইউরোপের দক্ষিণ পার্টে অবস্থিত গ্রিস দেশের রাজধানী তথা সবচেয়ে বড় শহর এথেন্সে। এথেন্স, রোম এই নামগুলোর সাথে আমরা প্রচণ্ডই পরিচিত এবং আমরা জানি যে এইসব দেশের ইতিহাস কতটা সমৃদ্ধ। তোমাদেরকে আমি দেখাবো প্রত্যেকটা অলি গলি, প্রত্যেকটা স্কাল্পচার, প্রত্যেকটা বিল্ডিং, রন্ধ্রে রন্ধ্রে এখানে ইতিহাস যেন কথা বলছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সব থেকে ফেমাস এখানকার অ্যাক্রোপলিস, তার সামনে। তো এখন আমরা ওখানে যাব, আর যেতে যেতে এর ইতিহাস, এর গল্প আমি তোমাদের শোনাবো। এখন যা সকাল 9টা 9:30 বাজে, জলদি জলদি আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, যাতে এক্সপ্লোর করতে পারি পুরোটা। সো লেটস গো। অ্যাক্রোপলিসের পথে চোখ আটকে গেল এই বাড়িটায়, আর ভিতরে ঢুকে দেখি একটা জলজ্যান্ত ক্যাফে। সত্যি এই শহরের প্রত্যেকটা কর্নার যেন আস্ত এক একটা গল্প। তুমি বলো, দেখো। তবে মেয়েদের চোখ এড়িয়ে একেবারে ডেস্টিনেশনে যাওয়া কি এত সহজ? প্রথমেই চোখ আটকে গেল এই গ্রিক জুয়েলারিগুলোর ওপর। কি অনবদ্য কারুকার্য, কি সুন্দর দেখতে। তাই নিয়ে ফেললাম টপাটপ একটা। আঙ্কেল আমাকে নিজেই পরিয়ে দিলেন, তবে উনি কি বলছিলেন বা আমি ওনাকে কি বলছিলাম, সবটাই আমাদের দুজনের মাথার ওপর দিয়েই গেল। তোমাদেরকে যেরকম বললাম যে চলো আমরা যাই, তো উঠে এসেছি। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, আর সেখানে উঠে দেখছি পুরো অ্যাথেন্স শহরের মানে অনবদ্য ভিউ যাকে বলে। এই সাইডে পুরো অ্যাক্রোপলিসটা আছে, তো সেটা আমরা যাব। অলরেডি অনেক ভিড় দেখেছি ওখানে, তো তার আগে আমরা এটা এক্সপ্লোর করে নিলাম। এই পুরো এরিয়াটা, এথেন্স যে শহরটা, সেটা থেকে কিছুটা আফিল, মানে বেশ কিছুটা উঁচুতে, এবং সেই সময় রাজরাজারা বা বিত্তশালী ব্যক্তিরা এখানে বাস করতেন। কারণ এই দেখে, হ্যাঁ সামনে, আচ্ছা, বাস করতেন কারণ হচ্ছে যেহেতু তখনকার দিনে একটা যুদ্ধ অ্যাটাকের ব্যাপার চলতো, তো এই জায়গাটা কোয়াইট সেফ, কারণ অনেকটা উঁচুতে, এই কারণেই আর কি। আমি জানি না মোবাইলে ক্যামেরা কতটা জাস্টিফাই করবে, কিন্তু ওই নিচের যে জায়গাগুলো, ওগুলোতেও আমরা যাবো। ওগুলো আমরা ছেড়ে এসেছি, কারণ আগে ওপরটা এক্সপ্লোর করবো বলে প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছি। এখান থেকে পুরো এথেন্স শহরের ভিউটা সত্যিই অসাধারণ। তবে এখানে একটাই সাবধান মানি, তোমরা এই যে পাথরগুলো দেখছো, সূর্যের আলো পড়ে ঠিক যতটা চকচক করছে ততটাই কিন্তু স্লিপারি। তো তোমরা যদি কেউ আসো, ভালো গ্রিপওয়ালা অ্যান্টি স্কিড শু পরে তবেই কিন্তু এসো। আর স্লিপার আর ফ্লিপফ্লপ কিন্তু একদমই চলবে না। ওইদিকেই কোথাও সবার হাতে টিকিট আছে নাকি ওটা? সামনে আমরা গেটের দিকে যাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না টিকিট কাউন্টার কোথায়। এখন বললো, তো লাইনটা জাস্ট একবার দেখো। আমি জানি না এটা কি বিকালে আমরা টিকিট পাবো, কখন এন্ট্রি করবো। হ্যাঁ, এখন জাস্ট 10টা বাজে। আমরা সকাল 9টা থেকে বেরিয়ে সবকিছু এক্সপ্লোর করতে শুরু করেছি। স্টিল এরকম সিচুয়েশন। জাস্ট একটু আগেই ওই জায়গাটা, যেখানে উঁচু জায়গায় গেছিলাম, ওখান থেকে দেখলাম যে এখানে গেটটা জাস্ট ওপেন হলো। আর আমাদের সেই পুজো প্যান্ডেলে একটা করে দড়ি নামিয়ে দেওয়ার পর যেমন আমরা হুড়মুড়িয়ে ঢুকি, ওরমভাবে হুড়মুড়িয়ে লোক ঢুকলো। আর এখন লাইনের এই অবস্থা। সো চলো এখন ভিতরে ঢুকি, তারপর তোমাদের ইতিহাসের গল্প। দীর্ঘ লাইনে প্রায় ঘন্টাখানেক দাঁড়ানোর পরে অবশেষে আমরা সামনে আসতে পেরেছি। তবে এখানে অ্যাকচুয়ালি ওই স্লটে টিকিট দেয়, তো সেটাই আমি ভালো করে কাউন্টারে যিনি ম্যাম ছিলেন তার থেকে বুঝে নিচ্ছিলাম যে কখন এন্ট্রি করা যাবে বা কী সিস্টেম। আর এখন আমরা এন্ট্রি করে গেছি অ্যাক্রোপলিসে। আর কিছুক্ষণের মধ্যেই টাইম ট্রাভেল করে আমরা পৌঁছে যাব সুদূর 2500 বছরের অতীতে। হ্যাঁ, 2500 বছর আগে, খ্রিস্টপূর্ব 500 শতাব্দীতে এই অ্যাক্রোপলিস তৈরি হয়েছিল। পাহাড়ের একদম উঁচুতে পর্বতের প্রাচীর দিয়ে ঘেরা নগরের এক দুর্গ বলা যেতে পারে এই অ্যাক্রোপলিসকে।
ভিড় যে কতটা তা একেবারেই লক্ষণীয়, তবে হবে নাই বা কেন। এত হাজার বছরের ইতিহাস যা আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে, তাকে প্রত্যক্ষ করার, তাকে ছুঁয়ে দেখার ইচ্ছে মানুষের তো শুধু একটা সুযোগের অপেক্ষা। প্রধানত সামরিক কারণে এই অ্যাক্রোপলিস তৈরি হলেও প্রাচীন গ্রিসের ধর্মীয় সংস্কৃতির আধারও ছিল এই অ্যাক্রোপলিস। এর ভিতরে রয়েছে বিভিন্ন টেম্পল, যার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য হল পার্থেনন নামে টেম্পল। পুরোটা ঘুরে দেখাবো, তার আগে ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এই যে অ্যাক্রোপলিস। এই অ্যাক্রোপলিস প্রথমত যে শব্দটা, এটা শুনে মনে হতে পারে প্রচণ্ড মডার্ন, কিন্তু না, ব্রোঞ্জ যুগেও এই শব্দের ব্যবহার হয়েছে। এই শব্দ এতটাই পুরনো। এবং এই অ্যাক্রোপলিস প্রথম তৈরি হয়েছিল গ্রিকদের মেন যে মানে দেবী ছিলেন, গডেস এথিনা, তাকে শ্রদ্ধা জানানোর জন্য। এবং সেই এথিনার নাম অনুসারেই এই শহরের নামও এথেন্স। যত কিছু তোমরা দেখতে পাচ্ছ, এটা 2500 বছর, 2500 বছর আগেকার সমস্ত স্ট্রাকচার। এবং সেই সময় যখন নির্মাণ শুরু হয়, ন্যাচুরালি তখন রাজতন্ত্র চলছে, আর বিভিন্ন দেশের সাথে যুদ্ধ আমরা জানি হতো। তো এটা যখন বানানো প্রথম শুরু হয়, এদের সাথে পারস্যের যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধ চলতে থাকে 33 বছর, এবং ইন বিটুইন এটা কিছুটা ভাঙাও পড়ে যায় যুদ্ধের সময় যেটা হয়। তারপর যুদ্ধ শেষে এই দেশের যিনি তখন তৎকালীন রাজা ছিলেন, তিনি জয়লাভ করেন। আর জয়লাভ করার পরে তখন এই অ্যাক্রোপলিস অ্যাক্রোপলিস বানানোর কাজ এগেন শুরু হয়, আর সেটা খুব তাড়াতাড়ি কিছু বছরের মধ্যে পুরোটা কমপ্লিট হয়। আর এই হচ্ছে সেই পার্থেনন মন্দির, যা অ্যাথিনাকে শ্রদ্ধা জানানোর জন্য বানানো হয়েছিল। এবং মনে করা হয় সেই সময় প্রাচীন পৃথিবীতে গ্রিসদের এই পার্থেননই ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ টেম্পলগুলোর মধ্যে একটা। এবং অবিশ্বাস্যভাবে এত হাজার বছর আগে এই টেম্পল তথা এই স্থাপত্য এমনভাবে নির্মাণ করা হয়েছে যে হাজার একটা প্রাকৃতিক দুর্যোগের পরেও এই টেম্পল কিন্তু এখনও এইভাবেই মাথা তুলে দাঁড়িয়ে আছে। শোনা যায় এক ভয়ঙ্কর ভূমিকম্পে গ্রিসের তথা এথেন্সের অনেক পার্টি ক্ষতিগ্রস্ত হলেও এই টেম্পলের কিন্তু কোনো ক্ষতি হয়নি। তাই মডার্ন আর্কিটেক্টদের কাছে এটা কিন্তু একেবারেই বিস্ময়ের বিষয় যে এত হাজার বছর আগে কিভাবে অ্যান্টি আর্থকোয়েক টেকনোলজিতে এই মন্দির নির্মাণ হয়েছে, যখন এত সায়েন্স ডেভেলপই ছিল না। প্রধান টেম্পল পার্থেনন ব্যতীত এখানে বেশ কিছু টেম্পল আছে, যেমন টেম্পল অফ প্রোপিলিয়া, ইরিকথিয়ন ইত্যাদি। তার মধ্যে এই যে টেম্পলটা দেখতে পাচ্ছ, এই টেম্পলে যে মেডে স্ট্রাকচারগুলো দেখছো, এগুলো কিন্তু এক একটা থাম্বা এক একটা পিলার এইভাবে বানানো হয়েছে আজ থেকে এত হাজার বছর আগে। তার বুঝতে পারছো গ্রিক স্থাপত্য এবং ভাস্কর্য ঠিক কতটা রিচ ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা তো অ্যাক্রোপলিস ঘুরেই ফেললাম, তার সাথে তোমাদেরকে গল্প বলতে গিয়ে আমারও নিজের জানা হলো কত অজানা ইতিহাস, যা ভাবলে সত্যিই অবাক লাগে। হিউম্যান লাইফ দ্যাট এক্সিস্টেড 2500 years ago. চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে বাকি জায়গাগুলো ঘুরবো, তবে তার আগে তোমাদেরকে একটু লাইনটা দেখাই। আমরা বেরোচ্ছি বেশ দুপুর পেরিয়েই গেছে। আমরা যখন ঢুকেছিলাম তখন লাইনটা তাও বলা যায় একটু ভদ্রসভ্য ছিল আর কি। আর এখন দেখো কিলোমিটারের পর কিলোমিটার লোকজন দাঁড়িয়ে আছে এইভাবে লাইন দিয়ে শুধু অ্যাক্রোপলিসে ঢোকার জন্য। তো এই প্রসঙ্গে তোমাদের সাথে কয়েকটা ইনফরমেশন শেয়ার করে নিই। অ্যাক্রোপলিসের ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। তবে সেপ্টেম্বর এবং অক্টোবরে এটা কিছুটা ভ্যারি করে, যেহেতু সানসেট তাড়াতাড়ি হয়ে যায়। সেপ্টেম্বরে বন্ধ হয় সন্ধ্যে 7টায় এবং অক্টোবরে সন্ধ্যে 6টায়। কিন্তু যদি জানতে চাও যে বেস্ট টাইম কখন,
তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করব যত আর্লি আসা যায়। আমি এসেছিলাম সকাল 10টায়, তখনই তোমরা দেখেছো লাইনটা কী লেভেলের ছিল। আর তাছাড়াও গ্রিস কিন্তু ইউরোপের দক্ষিণ পার্টে অবস্থিত, তাই বুঝতেই পারছো এখানে কিন্তু অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বেশ ভালোই গরম থাকে। তাই দুপুর 11টার পরে কিন্তু ঘোরাটা একটু চাপেরই হয়ে যায়। তো ডেফিনেটলি এগেন বলছি, তোমরা যত পারবে আর্লি এসো। আরও একটা জিনিস যেটা আমরা ভুল করেছিলাম এবং আমি ডেফিনেটলি বলবো তোমরা করো না এটা, সেটা হচ্ছে এখানে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটো না। তো টিকিট অনলাইন পাওয়া যায়, আমি তোমাদের সাইটটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে টিকিট আগাম কেটে তবে এসো। তাহলে আর ওই 1-1.5 ঘন্টা লাইনের পিছনে ঝকমারি হোক বা সময় নষ্ট কোনোটাই হবে না, ডিরেক্ট তোমরা গিয়ে অ্যাক্রোপলিসে প্রবেশ করতে পারবে। আমাদের পার পার্সন অ্যাক্রোপলিসের এন্ট্রি টিকিট লেগেছিল 20 ইউরো করে। তবে এখানে একটা কম্বো টিকিটও হয়, কারণ এখানে আরও অনেক আর্কিওলজিক্যাল সাইট আছে। তো সবগুলোর এন্ট্রান্সের ওই কম্বো টিকিটটার দাম পড়ে 35 ইউরো মতো। তো তোমরা যারা হিস্ট্রি এনথুজিয়াস্ট আছো তারা ডেফিনেটলি ওই টিকিটটা পারচেস করতে পারো, সেটারও লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এছাড়াও এখানে ট্যুর গাইড সমেত প্যাকেজ হয়, যেগুলো ওই 45 to 60 ইউরো মতো পড়ে। বিভিন্ন কোথায় কোথায় ঘুরবে তার উপরে ডিপেন্ড করছে, এবং সেক্ষেত্রে নিজেদেরকে কোনো টিকিট কাটতে হয় না, সমস্ত দায়িত্বই থাকে ট্যুর গাইডের ওপরে। তোমাদের সাথে ইনফরমেটিভ গল্প করতে করতে আমি পৌঁছে গেছি অ্যানশিয়েন্ট আগোরাতে, যা গ্রিসের আরও এক অন্যতম আর্কিওলজিক্যাল সাইট, যা অ্যাক্রোপলিসের অনতি দূরেই একটু নিচে, মানে ধরো ওই কোলের গোড়াতেই অবস্থিত। তার মধ্যে প্রথমেই আছে একটা বড় মিউজিয়াম, যেটা অবশ্যই পুরো স্ট্রাকচারটাকে রেস্টোর করা হয়েছে। তো তার মধ্যে আবার পুরো অ্যাক্রোপলিসটার একটা রেপ্লিকাও বানানো আছে। তো চলো আমরা এখন ছোট্ট করে মিউজিয়ামটা একটু ঘুরে দেখি, কারণ শুধু শত শত বছর নয়, হাজার হাজার বছর আগের ইতিহাস এই মিউজিয়ামে শোভা পাচ্ছে। অ্যাক্রোপলিস যেরকম ছিল প্রাচীন গ্রিসের ধর্মীয় সংস্কৃতির আধার, ঠিক সেরকমই এই অ্যানশিয়েন্ট আগোরা ছিল তৎকালীন এখানকার প্রধান সামাজিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক কেন্দ্র, যা খ্রিস্টপূর্ব 400 শতাব্দীতে নির্মাণ হয়। এবং তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই টেম্পলের নিদর্শন। এটা হলো টেম্পল অফ হেফেস্টাস, যা তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি অ্যাক্রোপলিসের যে পার্থেনন আমরা দেখলাম তার আদলেই তৈরি। তবে এটা নির্দেশ করে এদের স্থাপত্য ভাস্কর্যের যে এভলিউশন সেটাকে। তো আর্কিওলজিক্যাল সাইট যেরকম আমরা এখানে অনেক ঘুরলাম, ইতিহাসের অনেক গল্প শুনলাম, সেরকম আমরা পৌঁছে যাব আর একটা ইতিহাসের বাজারে। আরে হ্যাঁ, ঠিকই বলছি, একটা অ্যান্টিক মার্কেটে আমরা এখানে চলে এসেছি। বই থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিসপত্র, ইভেন অ্যান্টিক বিভিন্ন কয়েন্স বা পুরনো অনেক নোটও ছিল। আমরা বিয়ার ওপেনার বা কেচাপের বোতল, এটা দেখো ওয়াইন ওপেনার। আজকে এই অবধিই রইল, কারণ আমরা রওনা দেব আরও একটা নতুন জায়গার উদ্দেশ্যে। এই গ্রিস দেশেই রয়েছে 6000-এর ওপর আইল্যান্ড, তারই মধ্যে একটা আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা এখন রওনা দেব। তাই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ইউরোপ তথা গ্রিসের অন্য পর্বে। ব্লগ কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন, টাটা, বাই বাই।